আচ্ছা, আমরা এই চ্যাপ্টার তোমাদের পড়িয়েছি। আজকে আমরা যে শর্ট কোশ্চেনগুলো আগে করাচ্ছি সেইগুলো আমি তোমাদের পড়িয়ে নিই, তারপর এইগুলো এক এক করে আমি যেগুলো তোমরা পারবে না সেগুলো আমি বলে করে দেবো। আচ্ছা দেখো, তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো টুকে নিয়েছো। 1 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারফেস দশায় উপদশাগুলির সঠিক পর্যায়ক্রম বলো। ইন্টারফেস দশার কোষচক্রে যে ইন্টারফেস দশার সঠিক পর্যায়ক্রম 1 নম্বর লেখো। 1 নম্বর উত্তর হচ্ছে G1 তীরচিহ্ন দিয়ে S, তীরচিহ্ন দিয়ে G2, তীরচিহ্ন দিয়ে M। তাহলে কি বললাম? G1 S, G2 M। নেক্সট প্রশ্ন, কোষচক্রের যে উপদশায় ডিএনএ পরিমাণ 2C থেকে 4C হয়। আচ্ছা, ও বলে দিয়েছে কোষচক্রের এস দশায়, তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এস দশা। কেমন? মানে কোষচক্রের এস দশায় ডিএনএ পরিমাণ 2C থেকে কত হয়? 4C। এটা একটু মনে রাখবে, কারণ এখানে যে কতগুলো অঙ্কের মতো কোশ্চেন আছে সেটা আমাদের জানতে হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কোষচক্রের যে উপদশায় সেন্ট্রোজোম বিভাজিত হয়। 3 নম্বর, এটাও কিন্তু 3 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এস দশা। 3 নম্বর প্রশ্নের উত্তর এটা হচ্ছে এস দশা। সেন্ট্রোজোম বিভাজিত হয় মানে সেন্ট্রিওলে পরিণত হয়। একটা সেন্ট্রোজোম মধ্যে দুটি বিপাকৃতি অংশ থাকে, দুমুখ খোলা। এই প্রত্যেকটা অংশকে বলা হয় সেন্ট্রিওল, যেটি এস দশায় বিভাজিত হয়। 4 নম্বর, কোষচক্রের যে উপদশায় কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পায়, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এগুলো বৃদ্ধি পাবে, সেটি হচ্ছে G2 দশা। তাহলে কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পায় G2 দশা। 4 নম্বর কোশ্চেন উত্তর G2। 5 নম্বর কোশ্চেন উত্তর হচ্ছে কোষের ডিএনএ প্রতিলিপিকরণের সময় কোন চেক পয়েন্ট সক্রিয় হয়। আমরা জানি 3টি চেক পয়েন্ট আছে, এর মধ্যে G2/M চেক পয়েন্ট সক্রিয় হয় ডিএনএ প্রতিলিপিকরণের সময়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। G2/M চেক পয়েন্ট ডিএনএ প্রতিলিপিকরণের সময় সক্রিয় হয়। 5 নম্বর। 6 নম্বর কোশ্চেন দেখো, কোন দশাকে কুইসেন্ট দশা বলে এবং কাকে বলে? একটি স্কুলের এই প্রশ্নটা দিয়েছিল, আমার কাছে প্রশ্নটা মানে সম্ভবত আছে, দেখছিলাম ছাত্র দিয়েছিল। আচ্ছা, কোন দশাকে কুইনসেন্ট দশা বলে? কুইনসেন্ট দশা হচ্ছে G0 দশা। এটা একটু মনে রাখবে। কুইনসেন্ট মানে কুইসেন্ট দশা হচ্ছে G0 দশাকে কুইসেন্ট দশা বলে। কেন বলে একটুখানি লিখে রাখো, কাকে বলে বা কেন বলে। দেখো, কারণ এই দশায় বিপাকীয় ক্রিয়া হলেও কোষের বিপাকীয় ক্রিয়া হলেও কোষটি বিশ্রাম দশায় থাকে। বিশ্রাম দশা মানে কোষের বিভাজনটা হয় না, কোষের বিশ্রাম দশায় থাকে, তাকে কুইসেন্ট দশা বলে। তাহলে কোষের বিপাকীয় ক্রিয়াটা ঠিক থাকবে কিন্তু কোষটা বিশ্রাম দশায় থাকে। 7 নম্বর প্রশ্নের উত্তর দেখো, প্রোফেজ 1 দশার উপদশাগুলির সঠিক পর্যায়ক্রম হলো। কারণ প্রশ্ন আছে প্রোফেজ 1 দশার উপদশাগুলি। আচ্ছা লেখো, তীরচিহ্ন দিয়ে লেখো। আমি এই যে প্রশ্নগুলো করছি প্রত্যেকটা এমসিকিউ আছে, এই এমসিকিউ অনুযায়ী উত্তরগুলো লিখাবো। এটা চোখে পড়ছে? করছি। আচ্ছা, এবার আমরা দেখো, প্রোফেজ 1 দশার উপদশাগুলো হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন। লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন না, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন লিখবে। তারপরে ডিপ্লোটিন, 4 নম্বরে ডিপ্লোটিন। আর 5 নম্বরে হচ্ছে ডায়াকাইনেসিস। 5 নম্বরে হচ্ছে ডায়াকাইনেসিস। আবার বলছি, লেপ্টোটিন, জাইগোটিন,
প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। প্রত্যেকটা দশার আলাদা বৈশিষ্ট্য আছে। 8 নম্বর, বোকে স্টেজ দেখা যায় প্রথম দশা মানে লেপ্টোটিন। বোকে স্টেজ দেখা যায় লেপ্টোটিন। বোকে স্টেজ মানে হচ্ছে ক্রোমোজোমগুলি, প্রাণীকোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলি নিউক্লিয়াসের এক প্রান্তে একটা ফুলের তোড়ার মতো হয়ে যায়, তখন তাকে বোকে স্টেজ বলে। প্রাণীকোষে কিন্তু বোকে স্টেজটা কোন কোষে? প্রাণীকোষে, লেপ্টোটিন দশায়। উদ্ভিদ কোষে এই গঠনটাকে বলা হয় সাইনেজেসিস। আচ্ছা, 8 নম্বর হচ্ছে লেপ্টোটিন। সাইন্যাপসিস। সাইন্যাপসিস মানে কি? জোর বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। ওই যে বর্গজ মানে জাইগোটিন, জাইগোটিন দশায় মানে সেকেন্ড উপদশা, জাইগোটিন দশায় জোর বাঁধা, তার মানে সমস্ত ক্রোমোজোমে জোর বাঁধার পদ্ধতি। এটা কখন দেখা যায়? জাইগোটিন উপদশায়। কখন? জাইগোটিন উপদশায় জোর বাঁধে। আচ্ছা, তোমাদের একটা কথা এখন বলো তো কেউ, এই যে জোর বাঁধলো দুটো ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোম জোর বাঁধলো, জোর বাঁধা ক্রোমোজোম দ্বয়কে কি বলে? বাইভ্যালেন্ট বলে। একটি বাইভ্যালেন্টে কটি ক্রোমাটিড থাকে? না, একটা, না ঠিকই বলেছে, চারটি ক্রোমাটিড। আর সেন্ট্রোমিয়ার দুটো, কিন্তু ক্রোমাটিড চারটা। তার মানে একটা ক্রোমোজোম দুটি ক্রোমাটিড, তাহলে দুটি ক্রোমাটিড একসঙ্গে যুক্ত হয়েছে, তাহলে 4টি ক্রোমাটিড হবে আর 2টি সেন্ট্রোমিয়ার হবে। সেই প্রশ্ন আছে। ক্রসিং ওভার দেখা যায় 10 নম্বর। দেখো প্যাকাইটিন, 10 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে প্যাকাইটিন উপদশায়। ক্রসিং ওভার মানে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময়। এই সময় ফলে কি হয়? জিনের আদান প্রদান ঘটে। 11 নম্বর প্রশ্ন দেখো, টার্মিনাইজেশন। টার্মিনাইজেশন মানে হচ্ছে প্রান্তীয় গমন। কখন হবে প্রান্তীয় গমন? মানে কি? কায়াজমার প্রান্তীয় গমন ঘটে। কায়াজমা মানে একটা এক্স আকৃতি গঠন দেখা যায়, একে কায়াজমা বলে। কায়াজমার প্রান্তীয় গমন ঘটে ডায়াকাইনেসিস। এই 11 নম্বর প্রশ্নের উত্তর হবে ডায়াকাইনেসিস, অর্থাৎ প্রোফেজন দশার একটা উপদশা যার নাম হচ্ছে ডায়াকাইনেসিস। শেষ দশাটা, শেষ উপদশা। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন হচ্ছে কায়াজমা দেখা যায়, এটা কিন্তু প্যাকাইটিন দশায় দেখা যায়। 12 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে প্যাকাইটিন। কায়াজমা কখন দেখা যায়? কায়াজমা প্যাকাইটিন উপদশায় কায়াজমা দেখা যায়। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কাজ করে। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, এই যে জাইগোটিন দশায় সমস্ত ক্রোমোজোম জোর বেঁধেছিল, জোর বাঁধার জন্য যে প্রোটিন দরকার তার নাম হচ্ছে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। তাহলে এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স নিশ্চয়ই কাজটা করবে কি? দেখো, সমস্ত ক্রোমোজোমের জোর বাঁধার কাজ করে, সমস্ত ক্রোমোজোম দ্বয়কে জোর বাঁধার কাজ করে, জোর বাঁধতে সাহায্য করে। সমস্ত ক্রোমোজোম দুটিকেও লিখতে পারো, জোর বাঁধতে সাহায্য করে। সমস্ত ক্রোমোজোম দুটিকে জোর বাঁধতে সাহায্য করে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এবার এইটাতে জাইগোটিন দশায় এই ক্রোমোজোমটা কাজ করলো, এই প্রোটিনটা কাজ করলো। এবার এই প্রোটিনটা দ্রবীভূত হয়ে যায়, ফলে এর ভাঙন হয় এবং ক্রোমোজোমগুলি সমস্ত ক্রোমোজোমগুলি দূরে সরে যায়। ভাঙনটা শুরু হয় লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন দশায়। ডিপ্লোটিন, দেখো ডিপ্লোটিন দশায় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ভাঙন শুরু হয়, ডিপ্লোটিন। আর ভাঙনটা যখনই হবে তখন সমস্ত ক্রোমোজোমগুলি পরস্পর পৃথক হয়ে দূরে সরে যাবে। কেমন? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স যে প্রোটিনটা ভেঙে গেল, আর ভাঙনের ফলে কি হয়? যে ক্রোমোজোমগুলি জোর বেঁধেছিল তারা কি হবে? আস্তে আস্তে দূরে সরে যাবে। কেমন? তাহলে ভাঙন শুরু হয়। তাহলে এই কমপ্লেক্সের ভাঙন শুরু হয় কখন?
লেপ্টোটিন জাইগোটিন প্যাকেট ডিপ্লোটিন দশায়, দেখো ডিপ্লোটিন উপদশা, ডিপ্লোটিন উপদশা ভাঙনটা শুরু হয় কখন? ডিপ্লোটিন উপদশা। 14 হয়ে গেছে। 15 নম্বর, সমস্ত ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণটা শুরু হয় তখনই ওই যেটা লিখলাম আগেরটা, তাই একই উত্তর। ডিপ্লোটিন উপদশায় বিকর্ষণ শুরু হয়। 16 নম্বর প্রশ্ন হচ্ছে G0 দশার বৈশিষ্ট্য। G0 দশার বৈশিষ্ট্যটা কি দেখো? G0 দশা হচ্ছে এই দশায়, দেখো এই দশায় G1 দশার অন্তর্গত কিছু কোষ, G1 দশার অন্তর্গত কিছু কোষ বিশ্রাম দশায় প্রবেশ করে, ফলে কোষটি বিভাজিত হয় না, কোষটি বিভাজিত হয় না। কিন্তু কোষের বিপাক ক্রিয়া ঠিক থাকে, কোষের বিপাক ক্রিয়াটা ঠিক থাকে। বিশ্রাম দশায় প্রবেশ করে, বিশ্রাম দশায় প্রবেশ করে। অর্থাৎ এই দশায় কিছু, আচ্ছা G0 দশাটা কাকে বলে আমি এটা সংজ্ঞার আকারে বলে দিচ্ছি। G1 দশার না লিখলেও হবে, কিন্তু মনে রাখতে হবে G1 দশার অন্তর্গত যে উপদশায় বা সময়কালে কিছু বিপাকীয় জিনের ক্রিয়া মন্দীভূত হয়, ফলে কোষটি আজীবন সুপ্ত অবস্থায় থেকে যায়, একে G0 দশা বলে। তাহলে G1 দশার অন্তর্গত যে উপদশায় বা সময়কালে কিছু জিনের বিপাক ক্রিয়া মন্দীভূত হয়, ফলে কোষটি আজীবন সুপ্ত অবস্থায় থেকে যায়, একে G0 দশা বলে। 17 নম্বর, ম্যালিগন্যান্ট কোষে কোন প্রকার কোষ বিভাজন দেখা যায়? অর্থাৎ ক্যান্সার ধর্মী কোষকে ম্যালিগন্যান্ট কোষ বলে। এখানে যে বিভাজনটা দেখা যায় সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় কেমন? ক্রোমোজোমের সংখ্যা উত্তর বৃদ্ধি পেতে থাকে, তাহলে মাইটোসিস কোষ বিভাজন 17 নম্বর। 18 নম্বর দেখো, মেয়োসিসের কোন দশায় ক্রোমোজোম সংখ্যা ও আকারটা দেখা যায়? ক্রোমোজোমটা লক্ষ্য করা যায়, এটা আমরা জানি যে মাইটোসিসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম মেটাফেজ দশা, এটা লেখো মেটাফেজ 1। মেয়োসিস যেহেতু 18 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের সংখ্যা এবং আকার দেখা যায় বা গোনা যায়, এটা মেয়োসিস 1, 18 নম্বর প্রশ্নের উত্তর। 19 নম্বর হচ্ছে নর ক্রোমোজোমের কোন অংশে থাকে? 18 মেয়োসিস না, মেটাফেজ 1, মেটাফেজ 1, 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মেটাফেজ 1। ক্রোমোজোম দেখা যাবে, তাদের গোনা যাবে। 19 নম্বর প্রশ্ন, নর ক্রোমোজোমের কোন অংশে থাকে? দেখো গৌণ খাঁজ, তোমরা জানো মুখ্য খাঁজে সেন্ট্রোমিয়ার থাকে এবং তার সংখ্যা একটি হয়, আর গৌণ খাঁজে নর থাকে, নর থেকে নিউক্লিওলাস গঠিত হয়। আর গৌণ খাঁজ কিন্তু একাধিক হতে পারে, তাহলে যে গৌণ খাঁজ থেকে নিউক্লিওলাস গঠিত হয় তাকে নর বলে। যেমন নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, NOR মানে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। 21 নম্বর, পুরি কোথায় গেল? পুরিটা লেখা হয়নি। আচ্ছা 21 নম্বর প্রশ্ন দেখো, কোষ বিভাজনের নিয়ন্ত্রক উপাদানটির নাম কি? 21 নম্বর প্রশ্নের উত্তর, পুরিটা লেখা হয়নি এখানে। 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সাইক্লিন নির্ভর কাইনেজ, সাইক্লিন নির্ভর কাইনেজ, CDK, সাইক্লিন নির্ভর কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, CYCLIN, সাইক্লিন ডিপেন্ডেন্ট, DEPNDNT কাইনেজ, KINASE, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সাইক্লিন নির্ভর কাইনেজ। কোষ বিভাজনের নিয়ন্ত্রক উপাদান লেখা হয়েছে। 22 নম্বর দেখো,
মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের গঠনটি দেখতে কেমন? বলো, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের গঠন দেখতে কেমন? 22 নাম্বার। এটা হচ্ছে ভি, ভি আকৃতি। 22 এর প্রশ্নের উত্তর হচ্ছে ভি দেখতে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে ভি মতো হবে। মেটাসেন্ট্রিক ভি। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কেমন হবে? 23 নাম্বার। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে এল আকৃতি হয়। 22 হচ্ছে ভি, ভি ইংরেজি ভি আছে, ইংরেজি অক্ষর। 23 নাম্বার হচ্ছে এল আকৃতি হবে। 23 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? এল আকৃতি হবে, সাবমেটাসেন্ট্রিক এল হবে। 24 নাম্বার দেখো, ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে সেন্ট্রোমিয়ার অবস্থান করলে তাকে কি বলে? ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে, দেখো অ্যাক্রোসেন্ট্রিক। ক্রোমোজোমের শেষ প্রান্তে কাছে অবস্থান করলে তাকে বলে অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে 24 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার অবস্থান করলে তাকে কি বলবো? অ্যাক্রোসেন্ট্রিক। 25 নাম্বার, সাইনাপসিসের সময় দুটি সমসমস্ত ক্রোমোজোম কোন অঞ্চলে সংযুক্ত হয়? দুটি সমসমস্ত ক্রোমোজোম সংযুক্ত হয় যে জায়গাটায় তাকে বলে টেলোমিয়ার। ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে টেলোমিয়ার বলে, প্রান্তেই যুক্ত থাকে। 25 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার, হ্যাঁ, 1% তো তার আগেটা বললাম, কোনটা বললাম সেটা। এই 23 নাম্বার হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, না 24 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক্রোমোজোমের শেষ প্রান্তে যদি সেন্টিমিটার থাকে তাহলে অ্যাক্রোসেন্ট্রিক বলবো। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্টিমিটার তাকে কি বলবো? অ্যাক্রোসেন্ট্রিক। 25 নাম্বার, সাইনাপসিসের সময় দুটি সমসমস্ত ক্রোমোজোমের কোন অঞ্চল যুক্ত থাকে? সেই জায়গাটার নাম হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার অঞ্চলে দুটি সমসমস্ত ক্রোমোজোম পরস্পর যুক্ত থাকে, সংযুক্ত হয়। 25 হচ্ছে টেলোমিয়ার। 26, অ্যানাস্ট্রাল মাইটোসিস দেখা যায়। তোমরা নিশ্চয়ই জানো অ্যানাস্ট্রাল হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি, এখানে অ্যাস্ট্রাল রশ্মি থাকে না, সেটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, যেহেতু অ্যাস্ট্রাল রশ্মি সৃষ্টি হয় সেন্ট্রোজোম থেকে। সেন্ট্রোজোম যেহেতু উদ্ভিদ কোষে থাকে না, তাদের যে মাইটোসিসটা হয় সেই জন্য তাকে অ্যানাস্ট্রাল মাইটোসিস বলে। আর প্রাণী কোষের মাইটোসিসকে অ্যাস্ট্রাল মাইটোসিস বলা হয়। কেমন? তাহলে প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোমের দুপাশ থেকে, সেন্ট্রোজোমের চারিপাশ থেকে কিছু অ্যাস্ট্রাল রশ্মি নির্গত হয়। এই অ্যাস্ট্রাল রশ্মি প্রবর্তিত হয়ে দেহতন্তু গঠন করে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা থাকে না, তাই অ্যানাস্ট্রাল মাইটোসিস হচ্ছে উদ্ভিদ কোষে হয়। 27 নম্বর দেখো, একটি ক্রোমাটিডে ডিএনএ অণুর সংখ্যা কটি? একটি ক্রোমাটিডে ডিএনএ অণুর সংখ্যা একটি। 27 নম্বর প্রশ্নের উত্তর, একটি ক্রোমাটিডে ডিএনএ অণুর সংখ্যা একটি। একটি ক্রোমাটিডে ডিএনএ অণুর সংখ্যা একটি। 27। 28 নম্বর হচ্ছে কোষীয় অঙ্গাণু, যার ক্রোমোজোমীয় চলনে ভূমিকা আছে। আমরা জানি যদি এটা প্রাণী কোষ হয় তাহলে সেন্ট্রোজোম, যদি এটা উদ্ভিদ কোষ হয় তাহলে মাইক্রোটিউবিউল। তোমাদের এখানে এরকম প্রশ্ন দিলে তুমি খুঁজে দেখবে যে সেন্ট্রোজোম থাকলে সেন্ট্রোজোম লিখবে, মাইক্রোটিউবিউল থাকলে মাইক্রোটিউবিউল লিখবে। দুটি উত্তর লিখে রাখো, একটা লেখো মাইক্রোটিউবিউল। 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মাইক্রোটিউবিউল। উদ্ভিদ কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হয় ক্রোমোজোমীয় চলন, অর্থাৎ এই মাইক্রোটিউবিউল থেকেই বেগতন্তুটা গঠিত হয়। আর প্রাণী কোষ হলে সেটা সেন্ট্রোজোম হবে। তাহলে কোষীয় অঙ্গাণু যার সাহায্যে ক্রোমোজোমীয় চলন ঘটে তার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল অথবা সেন্ট্রোজোম। আচ্ছা, তাহলে দুটোই আমরা লিখে রাখতে পারি। এবার দেখো 29, নিউক্লিয় পর্দার অবনতি ঘটে। আমি মেয়োসিস কোষ বিভাজনে লিখব। দেখো প্রোফেজ 1 দশার শেষে, প্রোফেজ 1 দশার শেষে নিউক্লিয় পর্দার অবনতি ঘটে।
নিউক্লিয় পর্দার অবনতি ঘটে প্রোফেজ 1 দশা শেষে। নেক্সট হচ্ছে 30, দেখো নিউক্লিয় পর্দা গঠিত হয়। নিউক্লিয় পর্দাটা কখন গঠিত হবে? আমরা জানি যে নিউক্লিয় পর্দা অবলুপ্তি হলো প্রোফেজ 1 দশা শেষে অর্থাৎ ডায়াকাইনেসিসের শেষে, এবং নিউক্লিয় পর্দা আবার গঠিত হবে এটা হচ্ছে এরপরে যখন শেষে একদম শেষে হচ্ছে টেলোফেজ 1 দশায় নিউক্লিয় পর্দা আবার পুনরায় গঠিত হবে। টেলোফেজ 1 কেমন? টেলোফেজ 1 দশায় নিউক্লিয় পর্দা গঠিত হলে দুটি অবদ্ধ নিউক্লিয়াস গঠিত হবে। এরপরের পর্যায়টা সাইটোকাইনেসিস, পরে দুটি কোষ তৈরি হয়। এবার আমরা 31 লিখব। দেখো তো এটা একটু করে দেখে নাও। মেয়োসিসের ক্ষেত্রে ঘটনাগুলির সঠিক ক্রম লেখো। দেখো কে পারবে? 4টে কোনো ঘটনা আছে। টার্মিনালাইজেশন মানে কায়াজমার প্রান্তীয় গমন, ক্রসিং ওভার নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময়, সাইনাপসিস সমসমস্ত ক্রোমোজোমে জোর বাঁধার পদ্ধতি, কায়াজমা ক্রসিং ওভার কালে নন সিস্টার ক্রোমাটিড যখন একে অপরকে অতিক্রম করে তখন সেই জায়গাটাকে এক্স আকৃতি গঠন তৈরি হয়, তাকে কায়াজমা বলে। ক্রসিং ওভার কালে নন সিস্টার ক্রোমাটিড যখন একে অপরকে অতিক্রম করে তখন একটা এক্স আকৃতি যে গঠনটা তৈরি হয় তাকে কায়াজমা বলে। এবার তোমরা বলো এর মধ্যে প্রথম ঘটনাটা কোনটা বলে? কারেক্ট। প্রথমে জোর বাঁধে, বলবে জাইগোটিন দশায় জোর বাঁধার পদ্ধতিকে সাইনাপসিস বলে। এই জোর বাঁধার পরে তাদের মধ্যে খণ্ড বিনিময় হবে, অর্থাৎ তার সাইনাপসিসের পরের ঘটনা হচ্ছে ক্রসিং ওভার পরে তাহলে প্রথমে সাইনাপসিস তীরচিহ্ন দিয়ে ক্রসিং ওভার, সাইনাপসিসের পরে ক্রসিং ওভার, এরপরে তীরচিহ্ন দিয়ে লিখো কায়াজমা গঠন। এবার কায়াজমার প্রান্তীয় গমন যেটা ঘটবে সেটাকে বলা হয় শেষে হচ্ছে টার্মিনালাইজেশন মানে শেষ অংশটাকে বলে। তাহলে নিশ্চয়ই তোমরা 4টে এই ঘটনাটা মনে থাকবে। প্রথমে সাইনাপসিস, ক্রসিং ওভার, কায়াজমা গঠন, টার্মিনালাইজেশন। 31 হয়েছে। নেক্সট হচ্ছে 32। দেখো বেমতন্তু রাসায়নিক প্রকৃতি। এটা আমরা জানি যে বেমতন্তু যে টিবিউলিন প্রোটিন দিয়ে গঠিত। বেমতন্তু রাসায়নিক উপাদানটা হচ্ছে টিবিউলিন প্রোটিন। এই প্রোটিনটা তৈরি হয় G2 দশায়, অর্থাৎ বেমতন্তু গঠনকারী প্রোটিনটা কখন তৈরি হবে? নিশ্চয়ই ওখানে লিখেছিলাম আমরা বৈশিষ্ট্যের মধ্যে G2 উপদশায় বেমতন্তু গঠনকারী প্রোটিনগুলো তৈরি হয়। আচ্ছা, তাহলে টিবিউলিন প্রোটিন 32টা লিখেছো সবাই? টিবিউলিন প্রোটিন বেমতন্তু রাসায়নিক প্রকৃতি হচ্ছে টিবিউলিন প্রোটিন। 33 হচ্ছে রিকম্বিনেশন দেখা যায়। রিকম্বিনেশনটা মানে কি? রিকম্বিনেশনটা মানে হচ্ছে খণ্ড বিনিময় হলো, তাহলে ক্রোমোজোমে যে বিন্যাসের পরিবর্তন ঘটলো তাকে বলে রিকম্বিনেশন। তাহলে রিকম্বিনেশনটা দেখা যায় কখন? প্যাকাইটিন উপদশায়, ক্রসিং ওভার কালে। তাহলে 33 নম্বর প্রশ্নে রিকম্বিনেশন দেখা যায় প্যাকাইটিন উপদশায়, ক্রসিং ওভার কালে। লিখে রাখো প্যাকাইটিন উপদশায়, ক্রসিং ওভার কালে। ওইটুকু লিখলে বুঝতে পারবে, বাদ বাকি তো তোমরা নিশ্চয়ই জানো। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হয়। এইবার দেখো মেয়োসিস 1 34। মেয়োসিস কোষ বিভাজনে এখানে দুটো পার্থক্য বলেছি। অ্যানাফেজ 1 আর অ্যানাফেজ 2 এর মধ্যে পার্থক্য বলো, একটা লাইনে কেউ বলতে পারবে? অ্যানাফেজ 1 দশায় কার পৃথকীকরণ ঘটে? অ্যানাফেজ 1 দশায় পৃথকীকরণ ঘটে কার? অ্যানাফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে, কারণ সেন্ট্রোমিয়ার বিভাজন হয় না। দেখো অ্যানাফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে।
তাহলে সমস্ত ক্রোমোজোমগুলো দুভাগে ভাগ হয়ে গেল। সমস্ত অ্যানাফেজ 1 দশায় অ্যানাফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে এবং অ্যানাফেজ 2 দশায় ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে। অ্যানাফেজ 2 দশায় কার পৃথকীকরণ ঘটবে? ক্রোমাটিডের। কারণ সেন্ট্রোমিয়ারটা বিভাজন হবে, প্রতিটি ক্রোমোজোম থেকে দুটি করে ক্রোমাটিড তৈরি হবে। তাহলে অ্যানাফেজ 2 দশায় ক্রোমাটিডের পৃথকীকরণ। তাহলে অ্যানাফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ, অ্যানাফেজ 2 দশায় ক্রোমাটিডের পৃথকীকরণ। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এবার 35 নম্বর প্রশ্ন, ক্যান্সার কোষের জিনোটাইপ কি হবে? ক্যান্সার কোষ, সেই কোষে কিন্তু অনিয়মিত বিভাজন হয় এবং এই কোষে কিন্তু নিউক্লিয়াস সাইটোপ্লাজম বিভাজিত না হলে ক্রোমোজোম সংখ্যা, লেখো এখানে লিখে রাখো, ক্যান্সার কোষের জিনোটাইপ 2n+1 অথবা 2n-1। একটা কথা হচ্ছে অস্বাভাবিক, এই কথাটা লিখে রাখো, অস্বাভাবিক বিভাজনের ফলে এই ঘটনাটা ঘটে। অস্বাভাবিক বিভাজন, তাহলে অস্বাভাবিক বিভাজনের পরে কোষে ক্রোমোজোম সংখ্যা কী হবে? ডিপ্লয়েড যে ক্রোমোজোম সংখ্যা তার থেকে কমে যেতে পারে বা বৃদ্ধি পেতে পারে, 2n+1 + 2n অথবা 2n-1। মানে ক্যান্সার কোষের জিনোটাইপটা আমরা লিখলাম। 35 36 দেখো, মেয়োসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে কি বলে? মেয়োসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে কি বলা হয়? দেখো, মেয়োসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলে ইন্টারকাইনেসিস। মেয়োসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে কি বলে? ইন্টারকাইনেসিস। লিখেছ? এইবার এই প্রশ্নগুলো আমি উপরে অংশটা মুছে দিই, তাহলে এই প্রশ্নগুলো বোঝাতে আমার সুবিধা হবে, সেখানে লিখে দেখাতে পারবো। কেমন? পরের যে প্রশ্নগুলো দেখো, অনেকগুলো প্রশ্ন আছে। একটি কোষ হবে, লেখা হয়নি, একটি কোষ কতবার বিভাজিত হলে 128টি অপত্য কোষ সৃষ্টি হবে? এরকম। এবার কতগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলো আছে আমি বোর্ড করে দেখাই, তাহলে সুবিধা হবে। সেই জন্য আমি 37-এর ওপরের থেকে প্রশ্নগুলো মুছে দিচ্ছি। এই প্রশ্নগুলো মুছে দিয়ে এই জায়গাটা আমি এই প্রশ্নের উত্তরগুলো আমি বোর্ড করে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এবার 37 নম্বর প্রশ্নটা দেখো, একটি কোষ কতবার বিভাজিত হলে 128টি অপত্য কোষ সৃষ্টি করবে? বলো, একটি কোষ কতবার বিভাজিত হলে 128টি কোষ সৃষ্টি হবে? বলতে পারবে কেউ? মাইটোসিসের ফলে? হ্যাঁ, কি করে? আচ্ছা, আমি দেখো 37 নম্বর প্রশ্নের উত্তর, 37 নম্বর প্রশ্নের উত্তর দেখো, একবার যদি বিভাজিত হয়, মুখে পারবে, একবার বিভাজিত হলে কটা হয়? দুটো। দুবার বিভাজিত হলে 4টে, তিনবার বিভাজিত হলে 8টা, 4বার বিভাজিত হলে 16টা, 5বার বিভাজিত হলে 32টা, 6বার বিভাজিত হলে 64, 7বার বিভাজিত হলে 128টি। বুঝতে পেরেছি?
তাহলে কতবার বিভাজন হওয়া দরকার? 7 বার। কি বুঝতে পারলাম? কেমন করে দেখো, এই একটা কোষ একবার বিভাজিত হলে দুটো হলো, দুইবার বিভাজিত হলে চারটে হলো। এটার কোনো সূত্র আমি খুঁজে পাইনি, এটা কোনো সূত্র নেই। তার মানে একবার বিভাজিত হলে দুটো হয়, দুবার বিভাজিত হলে চারটে হয়। মানে আমি দেখবো সূত্রটা করা যায় কিনা, নিশ্চয়ই একটা সূত্র থাকলে ভালো হতো, তাই তো? আর এখন এগুলো দেখা থেকে 2n সমান n সঙ্গে যদি 7 দেওয়া যেত তাহলে কি হতো? তাহলে মানে হয়তো হতো n⁷। আচ্ছা যাই হোক, ওটা আমি এখন না দেখে বলতে পারছি না, আমি দেখে নিই। তাহলে কতবার বিভাজিত হবে বলো? 7 বার। আচ্ছা তাহলে একটি কোষ কতবার বিভাজিত হলে 128টি কোষ উৎপন্ন করবে? এর উত্তরটা হচ্ছে 7 বার। এর উত্তরটা হচ্ছে 7 বার। আচ্ছা 38 নম্বর প্রশ্ন দেখো, সবাই প্রশ্নটা দেখে নাও। 2n = 12, অর্থাৎ 12টি ক্রোমোজোম আছে এমন একটি কোষে G2 দশায় কতগুলো ডিএনএ অণু থাকবে? না বুঝলে জিজ্ঞাসা করবে। তার মানে আমি 38 নম্বর প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করে। এখানে বলছে 2n = 12, মানে এটি একটি ডিপ্লয়েড কোষ, এখানে 12টি ক্রোমোজোম আছে। ভালো কথা বুঝলাম। এবার G2 দশা, তার মানে এবার এখানে দেখো ইন্টারফেজে এখানে কতগুলো দশা? G1, তারপরে S, তারপরে G2। এবারে বলেছে G2, তার মানে কি S দশা পার করছে, কারেক্ট? S দশা যদি পার করে তাহলে মনে রাখবে কোষের ক্রোমোজোম সংখ্যার কখনো পরিবর্তন হয় না, কিন্তু ডিএনএ সংখ্যার পরিবর্তন হয়। আমরা জানি যে S দশায় ডিএনএ 2C থেকে কি হয় বলো? 2C থেকে 4C তে পরিণত হয়। তার মানে এখানে এই যে আমি এখানে বলেছে যে G2 দশায় কতগুলো ডিএনএ থাকবে, তার মানে এখানে আছে এই যে এই 2C মানে হচ্ছে 12টি, তাহলে 2C মানে 12টি, মানে যখন S দশা অতিক্রম করবে তাহলে 2C মানে যদি 12 হয় তাহলে 4C মানে কত হবে? কি বুঝতে পেরেছি? 2C মানে 12টি ক্রোমাটিড, তার মানে 4C হয়ে গেলে সেটি নিশ্চয়ই 24টি ক্রোমাটিড হবে। কটি ক্রোমাটিড হবে? এই কটি ডিএনএ অণু হবে? ভুল হলো, এটা 12টি ডিএনএ। তাহলে এখানে ডিএনএ পরিমাণ এখানে হবে কত? হবে 24। কি বুঝতে পেরেছি? তাহলে 2C ডিএনএর পরিবর্তন হবে কিন্তু ক্রোমোজোমের পরিবর্তন হয় না। তাহলে একটা কথাই আমরা জানি যে কোষে ডিএনএর পরিমাণ বৃদ্ধি পায়, রেপ্লিকেশন হয়। কোন দশায়? S দশায়। কোষে ডিএনএর পরিমাণ থাকে 2C, ডিপ্লয়েড কোষের ক্ষেত্রে 2C, হ্যাপ্লয়েড কোষের ক্ষেত্রে আমি বলছি না, হ্যাপ্লয়েড ক্ষেত্রে 1C টা 2C হয়। কিন্তু যদি ডিপ্লয়েড, আমরা তো ডিপ্লয়েড জীব, তাহলে ডিপ্লয়েড জীবে 2C, C হচ্ছে পরিমাণ, ওই পরিমাণটাকে C বলা হয়, তাহলে 2C 4C হয়। তাহলে ছিল 2C, তাহলে সেটা 4C হয়। 2C মানে যদি 12 হয় তাহলে 4C মানে কত হবে? 24 হবে। এটা বুঝতে পেরেছি সবাই? কেন হলো বলো? কারণ S দশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C তে পরিণত হয়। S দশার দুটো বৈশিষ্ট্য, এক হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়ে 2C থেকে 4C হয়, আর হিস্টোন প্রোটিন গঠিত হয়। নেক্সট এবার আমরা 39 প্রশ্ন পড়ব। ডিপ্লয়েড 39 প্রশ্নটা পড়ো। ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 8। ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 39 প্রশ্ন। 39 প্রশ্নটা দেখো, প্রথম লাইনটা বলেছে কি? ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 8, তার মানে আমি 2n = 8 লিখতেই পারি। আচ্ছা তারপরে পড়ো। এবার বলছে মেয়োসিস 1 এর পরে অপত্য কোষে কতগুলি ক্রোমাটিড দেখা যাবে? মেয়োসিস প্রশ্নটা আছে, নেই লেখা নেই তোমার কাছে? তুমি অত দূরে তো দেখতে পাচ্ছ? আচ্ছা লিখে নাও।
দেখো ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা, ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা কত? 8। তার মানে ওই কোষে ক্রোমোজোম সংখ্যা আছে 8টি। তার মানে 2n সমান 8 এটাকে লিখতে পারি, পারি তো? লিখতে পারি। এইবার বলছে মেয়োসিস 1 এর পরে, মেয়োসিস 1 মেয়োসিস 2 এ যাব না, মেয়োসিস 1 এর পরে অপত্য কোষে কতগুলি ক্রোমোজোম হবে? এবার আমরা তো জানি এই যে মেয়োসিস 1, এই মেয়োসিস 1 এর ক্ষেত্রে, মেয়োসিস 1 এর ক্ষেত্রে এখানে অ্যানাফেজ 1, বলো অ্যানাফেজ 1 দশে কি হয় ঘটনাটা? হ্রাস বিভাজন হয়। তার মানে এখানে কতগুলো ক্রোমোজোম আছে বলো? 8টা। তাহলে হ্রাস বিভাজন হলে এখানে যে যে কোষটা আছে, এখানে যে কোষটা আছে সেই কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কটা? 8টা। এখানে হ্রাস বিভাজন হলে এখান থেকে দুটো কোষ তৈরি হবে, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 4টে করে। এইটুকু কি বুঝতে পেরেছি? এইবার বলছে কি জিজ্ঞাসা করেছে দেখো, ক্রোমাটিড। আমরা জানি একটা কোষে ক্রোমাটিড সংখ্যা কটা থাকে? 2টো করে। তাহলে এই কোষে ক্রোমাটিড কয়টা আছে? 8টা তো ক্রোমোজোম। আমি বলছি ক্রোমাটিড কয়টা আছে? দেখো একটু তাকাও, এই একটা ক্রোমোজোম, এরকম ক্রোমোজোম কয়টা আছে এর মধ্যে? তাহলে এই এই একটা ক্রোমাটিড, এই দিকে একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, কটা ক্রোমাটিড তাহলে আছে এখানে? ওরে বাবা রে, 8টা আছে। আর কারেক্ট, এই একটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম, 3টে ক্রোমোজোম, 4টে ক্রোমোজোম। এই 4টে ক্রোমোজোম আছে এই কোষটার মধ্যে। এই কোষটার মধ্যে কটা ক্রোমোজোম আছে দেখো? 4টে ক্রোমোজোম। এবার ক্রোমাটিড ঘনত্ব কতগুলো আছে? তাহলে কি উত্তরটা 8টা হবে তো? তাহলে প্রতিটি কোষে ক্রোমাটিড হবে 8টি। ক্রোমাটিড এখন তোমাদের জিজ্ঞাসা করে দিচ্ছি, দেখো ক্রোমাটিড দেখা যাবে। তাহলে কতগুলি? 8টি করে ক্রোমাটিড। 8টি, প্রতিটি কোষে ক্রোমাটিড থাকবে কত? 8টি ক্রোমাটিড থাকবে। এটা কি বুঝতে পেরেছি সবাই? কে বুঝতে পারেনি? না বুঝলে জিজ্ঞাসা করবে। অ্যানাফেজ দশায় সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ হয়। ফলে 8টা কোষ ছিল, 8টা ক্রোমোজোম ছিল, দুটো কোষে ভাগ হয়ে গেল 4টে করে। তাই এই 4টে ক্রোমোজোম, প্রতিটি ক্রোমোজোমে তো 2টি করে ঠ্যাং আছে, মানে ক্রোমাটিড আছে। তাহলে প্রতিটি এই ক্রোমাটিডগুলো গুনলে দেখা যাবে 8টি আছে। 39 বুঝতে পেরেছি। এবার 40টা করো, 40টা করো। দেখো বাইভ্যালেন্ট ক্রোমোজোমে কটি ক্রোমাটিড ও সেন্ট্রিমিয়ার থাকে? আচ্ছা, বাইভ্যালেন্ট ক্রোমোজোম ভালো করে লক্ষ্য করো। বাইভ্যালেন্ট কি? বাইভ্যালেন্ট ক্রোমোজোম এই একটা বাইভ্যালেন্টের ফলে ক্রসিং ওভার হয়ে গেছে। এবার দেখো একে বাইভ্যালেন্ট বলে, মানে সমস্ত ক্রোমোজোম জোটবদ্ধ হওয়া। সমস্ত এটাকে কি বলা হয়? বাইভ্যালেন্ট। এটাকে কি বলা হয়? বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্ট তোমাকে বলেছে এই যে বাইভ্যালেন্ট ক্রোমোজোমে, প্রশ্নটা দেখে নাও 40-এরটা কি বলেছে? বলেছে বাইভ্যালেন্ট ক্রোমোজোমে ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ারের সংখ্যা। ক্রোমাটিড ঘনত্ব কতগুলো আছে? তাহলে আমি বলতেই পারি ক্রোমাটিড সমান 1 2 3 4, 4টি। এবার যদি বলি সেন্ট্রোমিয়ারটা লক্ষ্য করো, 1 এই যে কোণ 1 2, তাহলে সেন্ট্রোমিয়ার হচ্ছে 2টি, তাই তো? সেন্ট্রোমিয়ার হচ্ছে 2টি। কায়াজমাটা দেখেছো? এই যে এই জায়গাটা কিন্তু একটা কায়াজমা গঠন হয়েছে, এইটাকে বলা হয় কায়াজমা। এইটাকে কি বলা হয়? কায়াজমা বলে। কেমন? তাহলে আমরা
বাইভ্যালেন্ট কাকে বলে? বাইভ্যালেন্ট হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম দুটির জোড় বাঁধা, জোড় মানে জোটবদ্ধ। বাইভ্যালেন্ট হচ্ছে জোটবদ্ধ সমসমস্ত বাইভ্যালেন্ট বলে। তাহলে বাইভ্যালেন্ট কাকে বলে? তাহলে বাইভ্যালেন্ট কাকে বলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম, সমস্ত যে ক্রোমোজোম জোটবদ্ধটা অবস্থা, জোড় হয়ে গেছে, এটাই হচ্ছে বাইভ্যালেন্ট, তাই তো? আচ্ছা, এখানে যদি টেট্রাড কাকে বলে? না, টেট্রাড কাকে? টেট্রাড মানে তো 4। তাহলে দেখো বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমে 2টি করে ক্রোমাটিড থাকে, তাই বাইভ্যালেন্টের 4টি ক্রোমাটিড যুক্ত বাইভ্যালেন্ট, বলো 4টি ক্রোমাটিড যুক্ত বাইভ্যালেন্টকে কি বলা হয়? টেট্রাড। তাহলে এই যে 4টি ক্রোমাটিড যুক্ত একটা বাইভ্যালেন্ট অবস্থা, তাকে কি বলবো? টেট্রাড বলবো। এটা নিশ্চয়ই। তাহলে 40 নম্বর প্রশ্ন উত্তর বুঝতে পেরেছো সবাই। এবার আমরা 41 যাব। 41-এর প্রশ্নটা পড়ব। 41-এর প্রশ্নটা পড়ব। একটি কোষের এস দশায় 20টি ক্রোমোজোম, 20 পিকোগ্রাম ডিএনএ আছে। এখানে ডিএনএ পরিমাণটা বলে দিয়েছি। প্রথম লাইনটা দেখো, এস দশায় 20টি ক্রোমোজোম আছে, তার মানে 2n সমান 20। এটাকে আমরা লিখতে পারি ডিপ্লয়েড প্রশ্ন। এইবার বলছে ডিএনএর পরিমাণ কত? ডিএনএর পরিমাণ হচ্ছে 20 পিকোগ্রাম। আচ্ছা, তোমরা বলো তো, এস দশায় এসছে, তার মানে কোন দশা? এস দশায় এসছে, তার মানে এস দশায় ওটা 20 পিকোগ্রামটার পাশে 2c লিখবো না 4c লিখবো? এইটা ভাবো, ভালো করে ভাবো। তার মানে এস দশায় এসছে, তার মানে এস দশাটা হয়ে গেছে, তো এস দশায় হয়ে গেছে। তাহলে এস দশা যদি এস দশা আগে থাকতো 20, তাহলে এস দশায় এসে 40 হতো। কিন্তু এস দশায় যখন হয়ে গেছে তখন সেটাকে কি লিখবো? তার পাশে 4c। কি বুঝতে পেরেছি? তাহলে 20 পিকোগ্রাম ডিএনএ মানে হচ্ছে 4c সমান 20 পিকোগ্রাম ডিএনএ। এটা কি লিখতে পারি? এটা কি বুঝতে পেরেছো? এই দুটো লাইন থেকে ডিএনএ এর পরিমাণটা যদি এস দশার আগে থাকতো, বলতাম G1 দশায়, তাহলে যখনই এস দশা পার করবে তখন তো সেটা 20 থেকে 40 হয়ে যাবে। কিন্তু এস দশায় এসছে, তার মানে এস দশাটা হয়ে গেছে কমপ্লিট, তখন তার আগে আমি লিখবো এটা 20 পিকোগ্রাম ডিএনএ মানে হচ্ছে 4c। কি বুঝতে পেরেছি? কে বুঝতে পারেনি? সবাই বুঝতে পেরেছি। এইবার কি বলছে দেখো, এবার বলছে মেয়োসিস বিভাজনের শেষে, এইবার ভাবো, ভালো করে ভাবো, এই হচ্ছে মেয়োসিস 1। আমি খুব শর্টে লিখব, মেয়োসিস 1। এখানে অ্যানাফেজ 1, মেয়োসিস 1 অ্যানাফেজ 1। এখানে একটা কোষে এই কোষটা মেয়োসিস 1 এর অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1 দশায় অ্যানাফেজ 1। আবার মেয়োসিস 2 এর অ্যানাফেজ 2। এই দশাগুলো তো পার করতে হবে নাকি? মেয়োসিস 1 এর অ্যানাফেজ 1, মেয়োসিস 2 এর অ্যানাফেজ 2, এই দশাগুলো থেকে পার করতে হচ্ছে, তাই তো? পার করার পরে এই যে কোষটা, একটা কোষ, এই কোষটা এখানে দুটো কোষে পরিণত হলো। এই দুটো কোষ থেকে এখানে 4টে কোষে পরিণত হলো। এই যে ঘটনাটা, তাহলে এখানে যদি 4c সমান 20 হয়, তাহলে এই পরিমাণটা 4 ভাগে ভাগ করো, 4টে ভাগে ভাগ করো, তাহলে প্রতিটি কোষের ক্রোমোজোম সংখ্যা, এই ডিএনএ এর পরিমাণ কত হবে? 20টাকে 4টে ভাগ 5,
তাহলে প্রতিটি কোষে ডিএনএ পরিমাণ হবে 5 পিকোগ্রাম ডিএনএ। তাহলে প্রতিটি কোষে ডিএনএ এর পরিমাণ কত হবে? তার মানে 4C সমান 20 হলে 4C দেখো 4C সমান 20, তার মানে একটি কোষে ডিএনএ পরিমাণ হবে একটি কোষে কত হবে? 5 পিজি। তার মানে একটি কোষে ডিএনএ পরিমাণ হবে, আচ্ছা এটা এখানে 5 পিজি লিখি, 5 পিজি পিকোগ্রাম। এই যে ডিএনএ এর পরিমাণটা তো সমভাবে বণ্টিত হবে চারটি কোষের মধ্যে। ডিএনএ এর পরিমাণ তো বাড়ে, ডিএনএ তো আর বাড়বে না, ডিএনএ তো এর দশা পার করে ফেলেছে, তার মানে ওই দশায় 20 পিকোগ্রাম ছিল। তাহলে একটা কোষের মধ্যে এখানে যদি 20 পিকোগ্রাম থাকে, তার মানে এই দশায় যে চারটে কোষ তৈরি হয়েছে, তার প্রতিটি কোষে সমভাবে বণ্টিত হয়েছে, প্রতিটি কোষে 5 5 5 5 4 5 20। সবাইকে বুঝলাম এটা? ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয় না, যেরকম প্রশ্নই দিক সবসময় মনে রাখুন মাথায়। এই তো মিয়োসিস বিভাজন, কারণ ক্রোমোজোম সংখ্যা এইখানে পাল্টাচ্ছে না, এখানে পাল্টাচ্ছে, এবার এইখানে কিন্তু পাল্টাচ্ছে না, সমবিভাজন। কি বুঝতে পেরেছি? তাহলে আমরা এখানে ক্রোমোজোম সংখ্যা কি চেয়েছে তোমাকে? একটি কোষে 41, তো একটি কোষে এর দশায় 20টি ক্রোমোজোম থাকে। তার মেয়োসিস বিভাজনের পরে অপত্য কোষে ক্রোমোজোম, এবার দেখো এই কোষে ক্রোমোজোম কত ছিল? 20টি। এই কোষে নিশ্চয়ই ভালো করে লক্ষ্য করো, এই কোষে প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এখানে 20টি ক্রোমোজোম ছিল, এই কোষে 10টা করে ক্রোমোজোম আছে, এবং মেয়োসিস 2 কে সমবিভাজন বলে। প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 10টি করে। প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা হবে কটি? 10টি। কারণ এখানে দেখো এই 20টি ক্রোমোজোম, এই সমস্ত ক্রোমোজোম কাদের বিভাজন হলো? সমস্ত ক্রোমোজোমে মেয়োসিস 1 সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ। মেয়োসিস 2 এ অ্যানাফেজ 2 দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে। তাহলে এই কোষটার মধ্যে যখন সেন্ট্রোমিয়ার বিভাজন হবে 10 দুগুণে 20টা হবে। যখনই সাইটোপ্লাজম বিভাজন হবে তখন দুটো কোষ তৈরি হবে, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা 10টি করে হবে। এইটা কি বুঝতে পেরেছি? তাহলে ক্রোমোজোম সংখ্যা, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? ক্রোমোজোম সংখ্যা সমান 10টি। তাহলে দুটো উত্তর, একটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হবে 10টি করে, আর ডিএনএ এর পরিমাণ হবে 5 পিকোগ্রাম। নিশ্চয়ই আমরা 41-এর প্রশ্ন উত্তর পেয়েছি। এবার আমরা পরের প্রশ্ন দেখব। 42 দেখো, 6 জোড়া ক্রোমোজোম সমৃদ্ধ প্রাণীদেহে, 6 জোড়া ক্রোমোজোম সমৃদ্ধ প্রাণীদেহে G2 দশায় নিউক্লিয়াসে কতগুলি ডিএনএ অণু অবশিষ্ট থাকবে? 42 এটা দেখো, 42টা পড়ো। 6 জোড়া ক্রোমোজোম সমৃদ্ধ একটা প্রাণী কোষ, 6 জোড়া মানে 2n সমান 12টি, 6 জোড়া মানে 6 দুগুণে 12, তাহলে 12টি ক্রোমোজোম। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি, 12টি ক্রোমোজোম লিখলাম। এইবার পরের লাইনে কি বলছে? প্রাণী দেহে G2 দশায় নিউক্লিয়াসে কতগুলি ডিএনএ থাকবে? তার মানে তোমাকে বলছে G2 দশায় নিউক্লিয়াসে কতগুলি ডিএনএ সংখ্যাটা বলেছে, জিজ্ঞাসা করেছে। কি বুঝতে পেরেছি? ক্রোমোজোম কতগুলো? 12টি। ডিএনএ এর পরিমাণ কিছু বলে দেয়নি। ডিএনএ এর পরিমাণ কি বলে দিয়েছে? বলে দেয়নি, কিন্তু ক্রোমোজোমের সংখ্যা বলেছে। একটি ক্রোমোজোমে কটি ডিএনএ থাকে? একটি ডিএনএ থাকে,
এইবার G1 দশা, এবার S দশা যখন আসবে, তার মানে এখানে ডিএনএ ক্রোমোজোম 12, তার মানে তার মধ্যে ডিএনএর পরিমাণ হচ্ছে 12, তার মানে এটা এস দশায় যখন আসবে, এস দশায় যখন আসবে, এস দশায় কিন্তু এই 2C থেকে 4C হয়, 2C থেকে 4C হয়, কারণ এখানে বলেছে, এখানে বলে দেয়নি কোন দশায় আছে বলে দেয়নি, তার মানে প্রথমেই এই আছে 12টি ক্রোমোজোম আছে, 12টি ক্রোমাটিড আছে, তেমন ক্রোমোজোম থাকলে 12টি ক্রোমাটিড আছে, এবং এস দশায় 2C থেকে 4C হবে, তার মানে কি হবে, এই 4C 2C মানে হচ্ছে 12, এই 2C মানে হচ্ছে 12 ছিল, তার মানে যখন এটা 4C হবে তখন এটা হবে 24টি ডিএনএ। তার মানে যেহেতু কারণ হচ্ছে এস দশায় 2C থেকে 4C হয়, এটাই সূত্র, এস দশায় 2C ডিএনএ 4C হয়, তার মানে এটা ছিল হচ্ছে 12টি ক্রোমোজোম, মানে 12টি ডিএনএ আছে, তাহলে 4C যখনই হবে তখন 24টি ডিএনএ হবে। তাহলে আমরা 42 নম্বরের প্রশ্নটা দেখলাম। এইবার আমরা 43 নম্বর প্রশ্ন দেখো। 43 নম্বর প্রশ্নটা পড়ো। গুপ্তবীজী উদ্ভিদে কতগুলি কোষ বিভাজিত হয়ে 216টি গ্যামেট উৎপন্ন করে? এটা একটু ভালো করে দেখে নাও। 43 নাম্বার, গুপ্তবীজী উদ্ভিদে কতগুলি কোষ বিভাজিত হলে 216টি গ্যামেট উৎপন্ন করে? গ্যামেট মানে পরাগরেণু, তার মানে কোন কোষটা বিভাজিত হবে? রেণু মাতৃকোষ বিভাজিত হবে। এবার দেখো, গুপ্তবীজী উদ্ভিদে একটি রেণু মাতৃকোষ, একটি রেণু মাতৃকোষ, একটি রেণু মাতৃকোষ একবার বিভাজিত হলো, একবার মেয়োসিস বিভাজন, মেয়োসিস বিভাজন হলে, মেয়োসিস বিভাজন হলে 4টি কোষ তৈরি করে। কটি কোষ? 4টি কোষ হবে। তাহলে রেণু মাতৃকোষে একবার মেয়োসিস বিভাজন হলে 4টি কোষ হবে। এবার নিশ্চয়ই এই যে সূত্রটা বুঝতে পেরেছো? মানুষের ক্ষেত্রে জনন মাতৃকোষে একবার মেয়োসিস বিভাজন হলে কটা গ্যামেট তৈরি হয়? 4টে করে গ্যামেট তৈরি হবে, তাই তো? ঠিক একইভাবে রেণু মাতৃকোষে একবার মেয়োসিস বিভাজন হলে 4টি কোষ তৈরি হবে। কোষ মানে এই 4টি কোষ মানে কি এখানে গ্যামেট লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 4টি গ্যামেট, 4টি গ্যামেট হবে। এবার এটাকে উল্টে লিখবো। দেখো, 4টি গ্যামেট সৃষ্টি হয়, 4টি গ্যামেট সৃষ্টি হয় একবার বিভাজনে। একবার বিভাজনে 4টি গ্যামেট হবে। এবার তোমাকে প্রশ্ন করেছে কি? প্রশ্ন করেছে 216টি। তাহলে এখানে আমি আর লিখছি না, এই 216টি গ্যামেট সৃষ্টি হবে। তার মানে ঐকিক নিয়মে 1 হলে এর নিচে 4 আসবে, আর 216 হলে 216 দিয়ে গুণ করো, উত্তর পাবে, এটাকে কেটে দিলে 54। তাহলে 54 বার বিভাজন, তাহলে উত্তর হচ্ছে 54। কি বুঝতে পেরেছি? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। একটি রেণু মাতৃকোষ একবার মেয়োসিস বিভাজন হলে 4টি গ্যামেট হবে, পরাগরেণু হবে। তাহলে রেণু মাতৃকোষ থেকে পরাগরেণু হয়, তাহলে 4টি গ্যামেট সৃষ্টি হয় একবার বিভাজন, তাহলে 216টি গ্যামেট সৃষ্টি হয় ঐকিক নিয়মে 54। এবার আমরা তারপরেটা দেখব। এবার পরেরটা দেখো, 44টা লক্ষ্য করো।
কোন কোষে প্রোফেজ ওয়ান দশায় 8টি বাইভ্যালেন্ট আছে, অ্যানাফেজ 2 দশায় ক্রোমোজোম সংখ্যা কত হবে? এগুলো কিন্তু গুলিয়ে দেবে প্রশ্নগুলো, যদি তুমি ভালো করে না বুঝতে পারো পরীক্ষার হলে। কোন কোষে প্রোফেজ ওয়ান দশায় 8টি বাইভ্যালেন্ট, প্রোফেজ ওয়ান দশায়, তার মানে মেয়োসিস ওয়ানে প্রোফেজ ওয়ান দশায়, বলো এই যে কোষটা, এই কোষে ক্রোমোজোম সংখ্যা কত আছে? কেউ বলো তো আমাকে দেখি। যে কোন কোষে 44 প্রশ্ন, কোন কোষে প্রোফেজ ওয়ান দশায় 8টি বাইভ্যালেন্ট আছে? 8টি বাইভ্যালেন্ট হলে ক্রোমোজোম সংখ্যা কত হবে? ভালো করে কারেক্ট, 16টা। 8টি বাইভ্যালেন্ট আছে, বাইভ্যালেন্ট মানে জোড়ায় জোড়ায় আছে। 8টি বাইভ্যালেন্ট, ধরো কিরকম বাইভ্যালেন্ট? এই একটা বাইভ্যালেন্ট। আমি যদি বলি একটি বাইভ্যালেন্ট, তাহলে 32টাই হচ্ছে। কেন 32টা হচ্ছে? 8টা যদি বাইভ্যালেন্ট হয় তাহলে জোড়ায় জোড়ায় তো তাহলে 16টা হচ্ছে। এইটা একটা বাইভ্যালেন্ট, একটা বাইভ্যালেন্ট, তাহলে একটা বাইভ্যালেন্ট মানে কি দুটি ক্রোমোজোম, 8টি বাইভ্যালেন্ট মানে কত ক্রোমোজোম? 8টি তাহলে 16টা ক্রোমোজোম। তাহলে 16টাই তো, 32 বলতে পারো। ক্রোমোজোম আর ক্রোমোজোম তাহলে 32টি ক্রোমোজোম, 2n সমান সমান 32 লিখতে পারি। এটা কি লিখতে পারি? এই একটা ক্রোমোজোম, একটা বাইভ্যালেন্ট, যদি বলি একটি কোষের মধ্যে একটি বাইভ্যালেন্ট আছে, একটি কোষের মধ্যে একটি বাইভ্যালেন্ট মানে দুটি ক্রোমোজোম। 4টি বাইভ্যালেন্ট, 8টি ক্রোমোজোম, 8টি বাইভ্যালেন্ট, 16টি ক্রোমোজোম। বুঝেছি? বাইভ্যালেন্ট মানে কি? সমস্ত ক্রোমোজোমের জোটবদ্ধ অবস্থা, সমস্ত ক্রোমোজোমের এই জোটবদ্ধ অবস্থাকে বাইভ্যালেন্ট বলে। তাহলে 8টি বাইভ্যালেন্ট মানে 8 দুগুণে কতগুলো ক্রোমোজোম হবে? 16টি। 2n সমান 32। এই কথাটা লিখতে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। এইবার পরের লাইন বলো। কোন কোষে প্রোফেজ ওয়ান দশায় 8টি বাইভ্যালেন্ট, এই যে 36টি ক্রোমোজোম থাকলে অ্যানাফেজ 2 দশায় ক্রোমোজোম সংখ্যা কত হবে? এবার এই যে প্রোফেজ ওয়ান, এবার এর নিশ্চয়ই একটা অ্যানাফেজ ওয়ান আছে। অ্যানাফেজ ওয়ান দশায় কি হবে? কটা কোষ তৈরি হবে বলো? 16টা। না, এই যে দুটো কোষ তৈরি হবে তো, অ্যানাফেজ দশা পার করার পরে মেয়োসিস যখন পার হয়ে যাবে, মেয়োসিস বিভাজনের শেষে যে দুটো কোষ তৈরি হলো, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 16টা। এবার মেয়োসিস 2 বিভাজন শুরু হবে। এইটা কিন্তু এই দুটি কোষ নিয়েই তৈরি হয়, শুরু হয়। এই দুটি কোষ নিয়েই মেয়োসিস 2 শুরু হয়। বুঝতে পেরেছো? আমাদের প্রাণী দেহের মধ্যে, শুক্রাশয়ের মধ্যে বা ডিম্বাশয়ের মধ্যে এই ঘটনাটাই ঘটে। এবার এই দুটি কোষ নিয়ে বিভাজনটা শুরু হবে। তো এর আবার তো অ্যানাফেজ 2 আছে। অ্যানাফেজ 2 দশায় বলো, অ্যানাফেজ 2 দশায় কি হবে? এই যে কোষ, এই দুটো কোষ এখানে লিখে দিচ্ছি, এই দুটো কোষ, এর মধ্যে 16টি করে ক্রোমোজোম আছে। এবার অ্যানাফেজ 2 দশায় এর মধ্যে কি হবে? 16টা করে। প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা, এর মধ্যে সেন্ট্রোমিয়ার বিভাজন হবে এই সময়। ফলে প্রতিটি কোষে ক্রোমোজোম হবে 16 জায়গায় 32। এর মধ্যে কত হবে? এর মধ্যে 16 দুগুণে 32টি করে ক্রোমোজোম হবে। 32টা কেন? কেননা এই যে 32টা হয়ে গেল, এবার যখন শেষে এখান থেকে আবার দুটি কোষ তৈরি হবে, তখন প্রতিটি কোষের ক্রোমোজোম সংখ্যা, সাইটোপ্লাজম বিভাজন হলে প্রতিটি কোষের ক্রোমোজোম সংখ্যা 16টা করে হবে। কি বুঝতে পেরেছি? ও হলে ভালো করে দেখতে পাচ্ছি না তুমি থেকে। আপনি যখন আমার দিকে তাকালেন তখন কি এমনি করেছিল? আচ্ছা, এটা কি বুঝতে পেরেছি? কে বুঝতে পারেনি? ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 32। অ্যানাফেজ ওয়ান দশায় সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে, মানে হ্রাস বিভাজন হয়। তাহলে 32টা ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে, দুটি কোষে অর্ধেক 16 হয়ে গেল। অ্যানাফেজ 2 দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে। তো অর্থাৎ ধরো এই একটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার যদি বিভাজন হয়, তাহলে এখান থেকে দুটি ক্রোমোজোম তৈরি হবে। এই দুটি ক্রোমোজোম আবার
এই ক্রোমাটিড আবার ক্রোমোজোমে পরিণত হয়ে যায়, ক্রোমাটিড আবার ক্রোমোজোমে পরিণত হয়। কি বুঝতে পেরেছি? এইগুলো আবার তার মানে ক্রোমোজোম ক্রোমাটিডে পরিণত হলো, ক্রোমাটিড ক্রোমোজোমে পরিণত হবে। সবাই কি বোঝা গেল? কে বুঝতে পারিনি? তাহলে আমরা বুঝতে পেরেছি যে অ্যানাফেজ 2 দশায় প্রতিটি কোষে ক্রোমোজোম, তোমাকে যদি প্রশ্নের উত্তরটা দেয় অ্যানাফেজ 2 দশায় ক্রোমোজোম সংখ্যা কত, তখন দেবে প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা 32। এই উত্তরটা 32 লেখা আছে বইয়ে। আমার মনে ফটকা লেগেছিল যে অ্যানাফেজ 2 দশায় কতগুলো, 32টি। এবার অ্যানাফেজ 2 দশার পরে যখন শেষে আসবে, অ্যানাফেজ 2 দশার শেষে, তখন তো অ্যানাফেজ দশায় ক্রোমোজোমে প্রান্তীয় গমন ঘটে। পরে যখন শেষে আসবে দুই মেরুতে এই ক্রোমোজোমগুলো এই পাশে 16টা এই পাশে 16টা যাবে। যখন সাইটোপ্লাজম বিভাজন হবে তখন প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা 16টি করেই থাকবে। কি বুঝাতে পারলাম? হ্যাঁ, এখানে অ্যান্সারটা 32 দিয়েছি, বইয়ে 32 আছে, সেই জন্য আমি 32ই লিখছি, যেহেতু এই প্রশ্নটা বলেছে অ্যানাফেজ 2 দশায়। আচ্ছা, এবার দেখো শেষে 45টা দেখো, 45এর প্রশ্ন ডিপ্লয়েড জাইগোটে। এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের যে মক টেস্ট আছে পেছন দিকে, এই যে নিটের বইয়ে, ওইখান থেকে প্রশ্নগুলো আমি নিয়েছি। এখান থেকে সমস্ত বইয়ের প্রশ্ন, এখানে বইয়ের মধ্যে যে প্রশ্ন আছে সেখান থেকে নিয়ে, বাইরে থেকে কোনো প্রশ্ন নেই নিটের। হ্যাঁ, ওই বইটা মোটা বই, তারপরে এই বই থেকে প্রশ্নগুলো নেওয়া। আচ্ছা দেখো, ডিপ্লয়েড জাইগোটে ক্রোমোজোম সংখ্যা, এটা প্রশ্ন যা 40 হলে হ্যাপ্লয়েড গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 20টা। তাহলে 45-এর প্রশ্নের উত্তরটা একদম সোজা 20টি হবে। এই যে প্রশ্নগুলো নিশ্চয়ই আমরা এখান থেকে যদি কোনো প্রশ্ন তোমরা এরকম পাও, জিএনএ পরিমাণ কত, তারপরে ক্রোমাটিডের সংখ্যা ইত্যাদি বিভিন্ন প্রশ্নগুলো পাও, নিশ্চয়ই সব প্রশ্নই পারবে। যদি কোনো প্রশ্ন না পারো সেগুলো বই থেকে দেখলে আমাকে লিখে নিয়ে আসবে, আমি সেই উত্তরগুলো সলভ করব। আজকে আমরা এই পর্যন্ত নিশ্চয়ই এখান থেকে যে প্রশ্নগুলো আমরা করেছিলাম সব প্রশ্নগুলো আমি তোমাদের সলভ করে দেখালাম। নিশ্চয়ই তোমরা এখান থেকে অনেকটাই উত্তর পেয়েছো। আমি এবার খুব শর্ট ফর্মে, তোমরা আগের দিনের, আমি পরের দিন তোমাদের বোর্ডে টোটাল, তোমরা যখন মঙ্গলবারে আসবে টোটাল বোর্ডের মেয়োসিস বিভাজনের ছবি এঁকে আমি রাখবো, এবং ছবি এঁকে রেখে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের জিজ্ঞাসা করবো বা আমি নিজে বলে দেবো, তাহলে পুরো চিত্রটা তোমাদের বুঝতে পারবে। আমি আজকে চিত্র আঁকবো না, একটা দুটো চিত্র যদি আঁকতে সময় পাই তাহলে আঁকবো, তো 7টা চলে যাবে। আমি খুব তাড়াতাড়ি একটুখানি দেখিয়ে দেবো মেয়োসিস বিভাজন। মেয়োসিস বিভাজন, এই মেয়োসিস বিভাজন কটি পর্যায়ে ঘটে বলো? 2টি পর্যায়ে ঘটে। এক হচ্ছে মেয়োসিস 1, আর একটা, হ্যাঁ হয়ে গেছিল। এবার মেয়োসিস 2। এবার আমরা এই যে মেয়োসিস 1, এইগুলো নিশ্চয়ই আমরা জানি যে প্রথমে একটা ক্যারিওকাইনেসিস হয়, মানে ক্যারিওকাইনেসিস মানে কি নিউক্লিয়াস বিভাজন, আর আরেকটা কি হয় শেষে হচ্ছে সাইটোকাইনেসিস। এখানেও কিন্তু প্রথমে ক্যারিওকাইনেসিস হবে এবং শেষে সাইটোকাইনেসিস হবে। আমরা এটাকে দেব নাম্বার 1, এটাকে দেব 2।
তাহলে মেয়োসিস 1 এবং মেয়োসিস 2 মাঝখানে ইন্টারকাইনেসিস হয়, মাঝখানে ইন্টারকাইনেসিস। এবার দেখো তাহলে মেয়োসিস বিভাজন নিউক্লিয়াস দুবার বিভাজিত হবে এবং সাইটোপ্লাজম দুবার বিভাজিত হবে। এখানে যে কোষটা, এখানে দেখো এই যে এটা হচ্ছে প্রোফেজ 1 দশায় এই 46টি ক্রোমোজোম নিয়ে কোষটা বিভাজিত হচ্ছে। মেটাফেজ 1, এই মেটাফেজ 1 দশায় এর বৈশিষ্ট্যটা কি? মেটাফেজ 1 দশায় এই সমস্ত ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে, কেমন? আচ্ছা, এখানে প্রোফেজ 1 দশায় দেখি তোমরা কতটা পড়েছো কি তোমরা পড়েছো? আচ্ছা, প্রোফেজ 1 দশায় দেখো এখানে যে উপদশাগুলো আছে তার নাম হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আচ্ছা দেখো, এই আমি সংক্ষেপে লিখছি। লেপ্টোটিন, বলো লেপ্টোটিন, তারপরে জাইগোটিন, তারপরে প্যাকাইটিন, তারপরে ডায়াকাইনেসিস। এই যে তাহলে লেপ্টোটিন দশায় কি হয়? কাকে লেপ্টোটিন দশা বলে? ক্রোমোজোম গঠন হয় আর ক্রোমোমিয়ার দৃশ্যমান হয়। ছবি নিচে এঁকেছিলাম। এই সময় ওকে স্টেজ এবং আরেকটা বৈশিষ্ট্য সাইনেজেসিস। জাইগোটিন দশায় কি হয়? জাইগোটিন দশায় জোর বাঁধে, সাইনাপসিস বলে। আর জোর বাঁধার পদ্ধতিকে বলা হয় বাইভ্যালেন্ট সাইনাপসিস, আর জোর বাঁধা ক্রোমোজোম দ্বয়কে বলে বাইভ্যালেন্ট। জোর বাঁধে যে প্রোটিনের দ্বারা তার নাম সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। কি নাম বলো? জাইগোটিন দশায় জোর বাঁধে তিনভাবে। কিভাবে? প্রান্ত থেকে সেন্ট্রোমিয়ারের দিকে, সেন্ট্রোমিয়ারের থেকে প্রান্তের দিকে, আর র্যান্ডাম ভাবে যে কোনো জায়গায়। প্রোটার্মিনাল পেয়ারিং মানে কি? প্রান্ত থেকে সেন্ট্রোমিয়ারের দিকে। প্রোসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার থেকে প্রান্তের দিকে। আর একটা হচ্ছে র্যান্ডাম পেয়ারিং, যে কোনো জায়গায় তারা জোর বাঁধতে পারে। জাইগোটিন শেষ। প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের জন্য 4টে উৎসেচক দরকার। সেই 4টে উৎসেচকের নাম কি? ইউ প্রোটিন, আর প্রোটিন। এন্ডোনিউক্লিয়াস কি করবে? ডিএনএ অণুকে ভাঙতে সাহায্য করে। ভাঙার পরে তো তারা আবার কাছাকাছি এসে যুক্ত হয়ে যায়, সেই জন্য তাদের মধ্যে গ্যাপ তৈরি করবে এক্সোনিউক্লিয়াস। এরপরে তাদের মধ্যে বিচ্ছিন্ন করে ক্রসিং ওভার ঘটাতে সাহায্য করে, তাকে বলে ইউ প্রোটিন। ইউ প্রোটিনকে কি বলা হয়? আনওয়াইন্ডেজ প্রোটিন। কি নাম? আনওয়াইন্ডেজ প্রোটিন বা উৎসেচক, আনওয়াইন্ডেজ উৎসেচক। আর তারপরে আনওয়াইন্ডেজ মানে বানানটা নিশ্চয়ই লিখেছো, আমি লিখে দিয়েছিলাম এরকম, আনওয়াইন্ডেজ তার নাম, এটা হচ্ছে ইউ প্রোটিন। ইউ প্রোটিনের অপর নাম হচ্ছে আনওয়াইন্ডেজ উৎসেচক। যেমন আর হচ্ছে আর প্রোটিন। আর প্রোটিন হচ্ছে ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজের কাজ কি? ডিএনএ অণুকে আবার যুক্ত হতে সাহায্য করে, তাই তো? তাহলে এখানে 4টে প্রোটিন আছে। আচ্ছা, এবার হচ্ছে ডিপ্লোটিন দশায় কি হয়? ডিপ্লোটিন দশায় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু দ্রবীভূত হয়ে যাবে। ফলে কি হবে? ফলে সমস্ত ক্রোমোজোম পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে, তাই তো? আমরা একটা ছবি দেখাচ্ছি।
দেখো এই যে গঠনটা আমরা এখানে দুটো দেখবো আমরা। এই যে গঠনটা আমরা দেখবো এই ডিপ্লোটিন দশায় আমরা কি দেখবো, আগে তো ক্রসিং ওভার আমি ছবি এঁকে দেখিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে ডিপ্লোটিন দশার একটা বৈশিষ্ট্য। ডিপ্লোটিন উপদশায় কি হয় না, এই যে এই কায়াজমার প্রান্তীয় গমন, কায়াজমার প্রান্তীয় গমন, এই প্রান্তীয় গমন মানে একে কি বলা হয়, এই গমন একে বলা হয় টার্মিনালাইজেশন। তাহলে টার্মিনালাইজেশন মানে কি, কায়াজমার প্রান্তীয় গমন যখন এইটা ডায়াকাইনেসিসে আসবে তখন একেবারে প্রান্তে অবস্থান করবে, এবং এই যে প্রান্তে অবস্থান করবে এবং এর কায়াজমার সংখ্যাও কমে যাবে। এটা হচ্ছে ডায়াকাইনেসিস, কায়াজমার সংখ্যা কমে যাবে। এবার যখন মেটাফেজ দশায় আসবে তখন কি হবে, তখন ক্রোমোজোমগুলি কোথায় অবস্থান করবে, ক্রোমোজোমগুলি আমি এখানে লিখে দিই, পরের দিন আমি ছবি এঁকে দেখাবো, তোমাদের পরিষ্কার ছবিটা দেখিয়ে দেবো। তাহলে প্রোফেজ ওয়ান দশা বুঝতে পেরেছ। মেটাফেজ ওয়ান, এখানে কিন্তু সমস্ত ক্রোমোজোমগুলি বেমে নিরক্ষীয় তলে সজ্জিত হয়। নিরক্ষীয় তলে এটা এখানে সজ্জিত হবে। যখন এটা অ্যানাফেজ ওয়ান দশায় আসে তখন সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ হয়। যখন টেলোফেজ ওয়ান দশায় আসে তখন কোষের দুই মেরুতে কি হবে, সমান সংখ্যক সমস্ত ক্রোমোজোম থাকবে। কেমন? এবার দেখো এই যে সাইটোকাইনেসিস, এবার যেটা ঘটবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিস ওয়ান মানে কি, এখানে কিন্তু উদ্ভিদ কোষে সেল প্লেট বা একেবারে কোষপাত এবং প্রাণী কোষে যে পদ্ধতিতে ঘটে একেবারে ফারো পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজন হবে। সাইটোপ্লাজম বিভাজিত হয়ে কটি কোষে পরিণত হবে, দুটি কোষে পরিণত হবে। তাহলে দেখো এখানে যে কোষটা ছিল, ধরো মেয়োসিস বিভাজনে এখানে একটা কোষ ছিল, এখানে কোষের ক্রোমোজোম সংখ্যা ছিল 46। এবার যখন
এই অ্যানাফেজ 1 দশায় এখানে কিন্তু এই কোষের মধ্যে কি হবে, অ্যানাফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ হবে এবং দুই প্রান্তে চলে যাবে, এবং এখানে যখন দুটি কোষ তৈরি হবে প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 23টি করে হবে। তাহলে দুটি কোষ তৈরি হলো, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা 23টি হবে। এখানে এই বিভাজনটা শুরু হয় এই দুটি কোষ নিয়ে, এবং এই দুটি কোষের প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা 23টি করেই থাকে। এখানে যেমন প্রোফেজ 1 আছে, এখানে তেমনি প্রোফেজ 1, মেটাফেজ 1, এই প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 আছে। এই অ্যানাফেজ 2 দশায় এই যে মেয়োসিস বিভাজন, এই মেয়োসিস বিভাজনটা হচ্ছে মনে রাখবে মাইটোসিসের অনুরূপ, মাইটোসিস বিভাজনের অনুরূপ। এটা মনে রাখবে মাইটোসিস বিভাজনের অনুরূপ বিভাজন এখানে হয়, মানে এখানে সম বিভাজন হয়। এইখানটা কি হবে, এইখানে কিন্তু সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে। তাহলে এই যে সেন্ট্রোমিয়ারের বিভাজন হলো, এবং এই যে বিভাজনটা হলো তার জন্য প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কতগুলো হবে দেখো, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 23-এর জায়গায় 46, এখানে কিন্তু 23-এর জায়গায় 46 হবে। এবং যখন সাইটোকাইনেসিস অ্যানাফেজ, এবার হচ্ছে টেলোফেজ 1 দশায় যখন কি হবে, দুই প্রান্তে এটা গিয়ে পৌঁছাবে অর্ধেক অর্ধেক করে, এবং সাইটোকাইনেসিস যখন হবে, সাইটোকাইনেসিস যখন ঘটবে তখন যে দুটি একটা কোষ থেকে যে দুটি কোষ করে তৈরি হবে, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু এবার অর্ধেক অর্ধেক করে হয়ে যাবে 23টি। এই দুটি কোষ থেকে এই কোষ থেকে দুটি কোষ তৈরি হবে, এই কোষ থেকেও এই দুটি কোষ তৈরি হবে। কি বুঝতে পেরেছি আমরা? মেয়োসিস বিভাজন, মেয়োসিস 1 এবং মেয়োসিস 2 দুটি পর্যায় ঘটে। মেয়োসিস 1 এবং মেয়োসিস 2 এর মাঝখানে ইন্টারকাইনেসিস হয়। আমরা জানি যে মেয়োসিস বিভাজন কোন কোষে ঘটে? ডিপ্লয়েড জনন মাতৃকোষে ঘটে। অর্থাৎ যে কোষ বিভাজন পদ্ধতিতে কোনো ডিপ্লয়েড জনন মাতৃকোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি হ্যাপ্লয়েড জনন কোষ বা গ্যামেট তৈরি হয়, তাকে মেয়োসিস বিভাজন বলে। যেহেতু মেয়োসিস 1 এই বিভাজনটাকে বলা হয় হ্রাস বিভাজন। এবং কেন হ্রাস বিভাজন বলে? কারণ অ্যানাফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ হয়ে যে দুটি কোষ তৈরি হয়, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। যে দুটি কোষ তৈরি হলো সেই দুটি কোষ নিয়ে আবার মেয়োসিস বিভাজন শুরু হবে। মেয়োসিস 2 বিভাজন মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। এবং এখানে মেয়োসিস 2 বিভাজনের অ্যানাফেজ 2 দশায় সেন্ট্রোমিয়ার বিভাজন হয়, ফলে প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা 46টি ক্রোমোজোমে পরিণত হবে। সাইটোকাইনেসিসের শেষে একটি কোষ থেকে যে দুটি কোষ তৈরি হবে, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা সমভাবে বণ্টিত হয়ে প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা 23টি করে থাকবে। তাহলে দেখো, একটা কোষে ক্রোমোজোম সংখ্যা ছিল 46, মেয়োসিস বিভাজনের শেষে যে 4টি কোষ তৈরি হলো, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা 23টি করেই থাকলো। কিভাবে বুঝতে পেরেছ? মেয়োসিস 2 বিভাজনকে সম বিভাজন, মেয়োসিস 1 বিভাজনকে হ্রাস বিভাজন বলে। এটাকে বুঝতে পারোনি? সবাই বুঝেছো? তোমরা পুরো চ্যাপ্টার রিভাইজ দেবে, বইটা পুরো পড়বে, কয়েকটা পৃষ্ঠা। এবং আমরা পরের দিন একটা ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দেবো। আর এই চ্যাপ্টারটা শেষ হলো, এখানে কিছু নেই। আচ্ছা, পরের দিন আমি ছবি আঁকবো, এঁকে আমি তোমাদের বুঝিয়ে দেবো। আর তারপরের দিন পরীক্ষা নেবো। আমার প্রশ্নটা এখনো সম্পূর্ণ করা হয়নি। আচ্ছা, এবার কোনো প্রশ্ন যদি তোমরা না বুঝতে পেরে থাকো, সেই প্রশ্নগুলো আমি বলেছি তোমরা লিখে নিয়ে আসবে, আমাকে আমার পরের দিন জিজ্ঞাসা করবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা।